আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পদত্যাগ করতে পারেন ডক্টর ইউনূস, কারণ জানালেন ফুয়াদ। এনসিপির সঙ্গে কি বিএনপির জোট হতে যাচ্ছে? ডক্টর ইউনূসের বিপক্ষে দাঁড়ালো এনসিপি ও হাসনাত। নিষেধাজ্ঞার মধ্যেই আমেরিকার মাটিতে বিশাল জয় পুতিনের। ইরানের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র কতটা ভয়ঙ্কর? এবার বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। টক শোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করেছে, এবারের নির্বাচনও ফেয়ার, সুষ্ঠু, তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে, কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কমপ্লিট করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরও বিএনপির এগেইনস্টে 100 প্রার্থী দেওয়াও সিরিয়াসলি কঠিন হবে। তিনি বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130-35 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। ফুয়াদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভেতরে সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে। আমরা এগুলোতে একমত হয়েছি। বাস্তবায়ন কিভাবে হবে? বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করেছে এটা আসলে বিএনপির প্রস্তাব। আগামী সংসদ 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই। তিনি বলেন, আমরা মনে করি ইতোমধ্যে যেগুলোতে একমত হয়ে গেছি সেটার জন্য কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন 50 থেকে 100-তে নেব, এটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? এটা 2026 সালে কেন হবে না? আমরা যদি সবাই একমত হই যে নারীদের ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, সেটা 2032 সালের জন্য অপেক্ষা করব কেন? আমরা যদি সবাই একমত হই যে কেউ 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, তাহলে সেটার জন্য অপেক্ষা করব কেন? এটা তো এখনই দরকার। এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে গেলেও নির্বাচনে বিএনপির একতরফা বিজয়ের সম্ভাবনা আছে। নির্বাচনটা একতরফাই হয়ে যাবে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, এরপর টেনশনের জায়গাগুলো হচ্ছে জামাত এবং চরমোনাই হচ্ছে বিএনপির পরের সবচেয়ে বড় 2টা দল। তারা যদি পিআরের বিষয় খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলে এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে, এনসিপি নিম্নকক্ষে পিআর চায় নাই, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফার দিকে চলে যাবে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদের আসন নেওয়া করছে তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য, বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকার এই দায় নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা। গণ অভ্যুত্থানের সব শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না, এরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না। তখন এমনও হতে পারে প্রফেসর ডক্টর ইউনূস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তখন হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দিতে পারেন। নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে তিনি বিদায় নিয়ে চলে যাবেন। অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ, এটি দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খবরে বলা হয়, দেশে এখন নির্বাচনমুখী। রাজনৈতিক দলগুলো যার যার মতো ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, নানা ধারণা দিচ্ছে ভোটারদের কাছে। এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে নানা শর্ত জুড়ে দিয়েছে 2-1টি দল, তবে কার্যত শেষ পর্যন্ত তারাও ভোটের মাঠেই থাকছে। বড় দল বিএনপিকে চাপে রাখতে বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 2-1টি দল ভোটে না যাওয়ার হুমকি দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছে এটিও তাদের নির্বাচনী কৌশল। পেছনে বড় দলের সঙ্গে আসন সমঝোতাই মূল লক্ষ্য। খোঁজ নিয়ে জানা গেছে, এখন পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মূলত প্রধান 3টি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সময় যত এগোচ্ছে, সামনের ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখেই জোট গঠন প্রক্রিয়ায় তোড়জোড় বাড়ছে। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী 12 দল সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম সহ আরও কয়েকটি দলের বিএনপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। পাশাপাশি এই জোটে ভেরাতে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গে বিএনপির হাইকমান্ড নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছে। তবে বিএনপি কোনো ক্রমেই আগামী নির্বাচনে জামাতের সঙ্গে জোটে যাবে না। অন্যদিকে জামাত ইসলামী, চরমোনাই পীরের দল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের মামুনুল হকের নেতৃত্বাধীন অংশ নিয়ে জোট বাঁধার বিষয়ে অনেকটাই ইতিবাচক। এর বাইরে এনসিপি, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি দল পৃথক জোট গঠনের পথে এগোচ্ছে বলে নির্ভরশীল সূত্র কালের কণ্ঠকে নিশ্চিত করেছে। তবে শেষ পর্যন্ত এই জোট বিএনপির সঙ্গে একীভূত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে আলোচনা আছে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যাকে গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন। ওই দিনই তিনি লন্ডনের সরকারকে বেচে দিয়ে এসেছেন বলেও মন্তব্য করেন তিনি। শনিবার 16 আগস্ট রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, মিডিয়া এখন রাজনৈতিক দলের কাছে বিক্রি। প্রশাসনে দেখা যায় সচিবালয়ে 5টায় অফিস শেষ হয়, 4টা থেকেই গুলশান ও পল্টনে লাইন দেওয়া শুরু হয়। আগে এটা ধানমন্ডি 32 আর গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসে হতো। এটি যে জাতীয়তাবাদী রাজনীতিতে সুখকর ব্যাপারটি এমনও নয়। এনসিপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক দলের অনেকেই আমাদেরকে শত্রু জ্ঞান করে, কিন্তু কোনো লাভ নেই। কারণ 5 আগস্টের পর আপনি যদি মনে করেন এই দিনটি যে কারণে হয়েছে সেই কারণগুলোকে বিদ্যমান রেখে আপনি একটা নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাবেন, তাহলে আপনি আরও একটি গণপ্রতিরোধের শিকার হবেন। এ সময় চ্যালেঞ্জ করে তিনি বলেন, একজন রাজনীতিবিদ বলেছেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে নাকি আমরা টাকা নিয়েছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, যার কাছ থেকে টাকা নিয়েছি তাদের কেউ এসে সাক্ষ্য দিয়ে যাক যে আমরা তাদের কাছ থেকে টাকা নিয়েছি, অথবা এটার নথিপত্র থাকবে। একটা প্রমাণ যদি পাওয়া যায় হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিব। নির্বাচন নিয়ে হাসনাত বলেন, আমাদেরকে বলা হয় আমরা নির্বাচন পেছাতে চাই। আর নির্বাচনের টাইমলাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। নির্বাচন নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতে হোক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু রুলস অফ গেম চেঞ্জ করে নির্বাচন হতে হবে। নির্বাচন যখনই হোক অবশ্যই সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। পুরনো সংবিধানকে ফ্যাসিস্টের পাঠ্য বই উল্লেখ করে হাসনাত বলেন, আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। আর যারা মনে করছে নতুন রাজনৈতিক দলকে উঠতে দিবে না, তাদের বলতে চাই, আসন দিয়ে আমাদের কেউ কিনতে পারবে না, আমরা বিক্রি হতে আসিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাঙ্কার অ্যানক্রোজে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সুস্পষ্ট চুক্তিতে পৌঁছানো ছাড়াই শেষ হয়েছে গতকাল। আলোচনা ফলপ্রসূ বলে বর্ণনা করলেও দুই নেতা কোনো লিখিত চুক্তি স্বাক্ষর করেন নাই, বিদায় নেন। ফলে পরবর্তী আলোচনার ভার গিয়ে পড়েছে এখন ইউক্রেনের উপর। সম্মেলনের পরপরই ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠককে অসাধারণ অগ্রগতি বলে অভিহিত করেন এবং ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার কারণে এটিকে 10-এর মধ্যে 10 হিসেবে মূল্যায়ন করেন। তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, যখন দুই বড় শক্তি, বিশেষ করে পারমাণবিক শক্তি ভালোভাবে মিলে চলে তখন তা একটি বড় ব্যাপার। তবে তিনি নির্দিষ্ট করে জানাননি কোন বিষয়গুলো এখনও অমীমাংসিত, শুধু ইঙ্গিত দেন যে কিছু বড় সমস্যা রয়ে গেছে। ট্রাম্পের মন্তব্যের কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর চাপ বাড়ানো, যাতে তিনি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনায় বসেন। ট্রাম্প জানান, শীঘ্রই একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে তিনি, জেলেনস্কি এবং পুতিন অংশ নেবেন। তিনি যোগ করেন, যুদ্ধবিরতির বিষয়টি এখন সত্যি প্রেসিডেন্ট জেলেনস্কির উপর নির্ভর করছে। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনকে চুক্তি করতেই হবে এবং জানান যে রাশিয়ার কাছে কিছু ভূমি যে অঞ্চলগুলো আগে দখল ছিল না সেগুলো ছেড়ে দেওয়ার ব্যাপারে আলোচনায় মূলত একমত হওয়া গেছে। এছাড়া তিনি সম্ভাব্য চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার প্রস্তাবও দেন। অন্যদিকে পুতিন বৈঠককে ইতিবাচক হিসেবে উপস্থাপন করলেও বিস্তারিত কিছু জানাননি, বরং তিনি ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের সতর্ক করে দেন যে তারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে এবং উস্কানীয় পর্দার আড়ালের ষড়যন্ত্র থেকে বিরত থাকে। তার এই মন্তব্য রাশিয়া যুদ্ধের শর্তগুলো নিজেদের মতো করে পুনর্গঠনের দৃঢ় অবস্থানকেই প্রতিফলিত করে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা ও গুরুতর পরিণতির হুমকি থেকে সরে এসেছেন, কারণ তার মতে সম্মেলন খুব ভালো হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চুক্তি না হলেও পুতিন বেশ কিছু সাফল্য অর্জন করেছেন। যুক্তরাষ্ট্র লাল গালিচা সংবর্ধনা এবং প্রেসিডেন্টের গাড়ি দ্য বিস্ট এ যাত্রা করা প্রচলিত প্রথা ভেঙে প্রেস কনফারেন্স, পুতিনকে আগে কথা বলতে দেওয়া, এসবই তাকে আন্তর্জাতিক মঞ্চে প্রতীকীভাবে পুনর্বাসনের সুযোগ দিয়েছে, যদিও তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত। গতকালের শীর্ষ বৈঠক পরবর্তী প্রতিক্রিয়ায় প্রভাবশালী আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ফরিদ জাকারিয়া বলেন, পুতিনকে মার্কিন মাটিতে স্বাগত জানানো লাল গালিচা সংবর্ধনা, যা সাধারণ কোনো গণতান্ত্রিক মিত্রকেও দেয়া হয় না। সব মিলিয়ে শীর্ষ সম্মেলনের পরিবেশটি মার্কিন নাগরিকদের জন্য ছিল অস্বস্তিকর। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে ট্রাম্প পুতিনকে তার সমমর্যাদায় উন্নীত করলেন এবং এক সময় যখন আমাদের পশ্চিমা মিত্ররা পুতিনকে একজন পরিত্যক্ত ব্যক্তি হিসেবে এড়িয়ে চলেছেন। তবে জাকারিয়া কোনো চুক্তি ছাড়া বৈঠকটি শেষ হওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন, এজন্য যে ট্রাম্প কোনো বড় ধরনের ছাড় দেননি যা ইউক্রেন বা ইউরোপকে ক্ষতিগ্রস্ত করতে পারে। অপরদিকে পুতিন ট্রাম্পকে প্রশংসায় ভরিয়ে রাখেন, তাকে নোবেল পুরস্কারের যোগ্য বলেন এবং দাবি করেন যে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধের প্রয়োজন পড়তো না। জাকারিয়া ইউক্রেন বিষয়ে ট্রাম্পের আগাম ছাড় দেওয়ার কৌশল, যেমন ইউক্রেনে কোনো মার্কিন সৈন্য পাঠাবেন না বা ন্যাটোর সদস্য না হওয়ার নিশ্চয়তা দেওয়া, এগুলোর সমালোচনা করেন। তিনি বলেন যে এই ছাড় দেওয়ার কৌশল পুতিনের সঙ্গে অতীতে কখনো কাজ করেনি এবং এখনও কাজ করবে না। পুতিনকে শক্তি ও চাপ প্রয়োগের মাধ্যমে যুদ্ধবিরতিতে বাধ্য করতে হবে।
ফরিদ জাকারিয়ার মতে সব মিলিয়ে শীর্ষ বৈঠকটি প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও কৌশলগতভাবে অকার্যকর ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত জন বোল্টনের মতে ট্রাম্প কোনো বাস্তব ফল নিয়ে বের হননি, শুধু ভবিষ্যতের আরও কয়েকটি বৈঠক ছাড়া। অথচ পুতিন তার প্রধান লক্ষ্য মার্কিন রাশিয়া সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা আংশিকভাবে অর্জন করেছেন, নতুন নিষেধাজ্ঞা এড়িয়েছেন এবং যুদ্ধবিরতির কোনো বাধ্যবাধকতা ছাড়াই নিজের অবস্থান বজায় রেখেছেন। সংক্ষেপে পুতিন প্রায় সমস্ত লক্ষ্য অর্জন করেছেন, আর ট্রাম্প তুলনামূলকভাবে খুবই কম সফল হয়েছেন। বোল্টন বলেন, আলাস্কা সম্মেলনে ট্রাম্প টেকনিক্যালি হারেনি, তবে সুস্পষ্ট বিজয়ী হয়েছেন পুতিন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা তীব্র হওয়ার একই সাথে ইরানও এই ক্ষেত্রে পিছিয়ে নেই এবং দেশটি তার ক্ষেপণাস্ত্র ক্ষমতাকে একটি নতুন স্তরে নিয়ে গেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হলো এমন ক্ষেপণাস্ত্র যা শব্দের গতির চেয়ে 5 গুণের বেশি গতিতে ছুটে যায় এবং এর উচ্চ গতির কারণে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলোকে আটকানো খুব কঠিন। পালস টুডে জানিয়েছে, ইরান উন্নত সামরিক প্রযুক্তি অর্জনের মাধ্যমে সম্প্রতি এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জনের কথা সবাইকে জানিয়েছে, যা ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নামে পরিচিত। ফাতাহর পাল্লা 1400 কিলোমিটার এবং গতিবেগ ম্যাক 13 ঘন্টায় 16,000 কিলোমিটার। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গবেষণা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর উচ্চ গতি, লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এবং শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার মতো বিশেষ ক্ষমতা রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত উন্নত জ্বালানি ব্যবহার করে এবং অত্যন্ত নির্ভুল উড্ডয়ন নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার করে, যা এগুলোকে উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করে দেয়। এই বৈশিষ্ট্যের কারণে শত্রু প্রতিরক্ষা লক্ষ্যবস্তুগুলোর পক্ষে সহজেই এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ অনুমান করা এবং তাদের ধ্বংস করার কাজ কঠিন করে তোলে। অত্যাধুনিক ফাতাহ ক্ষেপণাস্ত্রের উন্মোচন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা বিকাশ এবং এর ক্ষমতা ইরানের দৃঢ় সংকল্পের প্রমাণ। এই প্রযুক্তিগুলো শুধু যে যুদ্ধক্ষেত্রে ইরানকে একটি উচ্চতর অবস্থানে নিয়ে গেছে তা নয়, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও দেশটিকে উচ্চতর স্থানে পৌঁছে দিয়েছে। সংক্ষেপে, ফাতাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইরানের প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির একটি উদাহরণ, যা দেশীয় জ্ঞান এবং আধুনিক বিশ্ব প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি হয়েছে। এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর। অ্যাপলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ XAI। আইফোন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অ্যাপ স্টোরের র্যাঙ্কিং ব্যবস্থাপনায় একচেটিয়া ব্যবসা বিরোধী আইন ভঙ্গের অভিযোগে এই আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্টার্টআপটির মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এক্সের এক পোস্টে মাস্ক বলেন, অ্যাপল এমন আচরণ করছে যাতে ওপেন এআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা অসম্ভব হয়। এটি স্পষ্টতই একচেটিয়া ব্যবসা বিরোধী আইনের লঙ্ঘন। XAI অবিলম্বে আইনি পদক্ষেপ নেবে, যদিও মাস্ক তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। এ বিষয়ে অ্যাপল, ওপেন এআই ও XAI এখনও কোনো মন্তব্য করেনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরের টপ ফ্রি অ্যাপস তালিকায় শীর্ষে রয়েছেন চ্যাটজিপিটি। মাস্কের এআই অ্যাপ গ্রোক 5ম স্থানে ও গুগলের জেমিনাই রয়েছে 57তম স্থানে। সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী গুগল প্লে স্টোরেও শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি। অ্যাপলের সঙ্গে ওপেন এআইয়ের অংশীদারির মাধ্যমে আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে চ্যাটজিপিটি সংযুক্ত করা হয়েছে। এর আগে একটি পোস্টে অ্যাপল অ্যাপ স্টোরকে উদ্দেশ্য করে মাস্ক বলেন, এক্স বিশ্বের 1 নম্বর সংবাদ অ্যাপ আর গ্রোক সব অ্যাপের মধ্যে 5 নম্বরে হওয়া সত্ত্বেও আপনারা কেন এক্স বা গ্রোককে মাস্ট হ্যাভ বিভাগে রাখছেন না? রাজনীতি খেলছেন নাকি? অ্যাপ স্টোরে অ্যাপেলের নিয়ন্ত্রণ নিয়ে এর আগেও সমালোচনা হয়েছে। এ ধরনের অভিযোগ ফোর্টনাইট গেমের নির্মাতা এপিক গেমস অ্যাপেলের বিরুদ্ধে একটি মামলা করেছিল। এর প্রেক্ষিতে চলতি বছরের এপ্রিলে এক মার্কিন বিচারক অ্যাপল অ্যাপ স্টোরে প্রতিযোগিতা বাড়ানো সংক্রান্ত আদালতের নির্দেশনা ভঙ্গ করেছেন বলে রায় দেন এবং ফৌজদারি অবমাননা তদন্তের জন্য বিষয়টি ফেডারেল প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেন। এপ্রিলে এই প্রযুক্তিগত ও বাণিজ্যিক বিধিনিষেধের মাধ্যমে ডেভেলপারদের অ্যাপ স্টোরের বাইরে গ্রাহকদের সস্তা বিকল্প ব্যবস্থা দিতে বাধা দেওয়ার অভিযোগে অ্যাপেলকে 50 কোটি ইউরো জরিমানা করে ইউরোপীয় ইউনিয়নের একচেটিয়া ব্যবসায় বিরোধী কর্তৃপক্ষ। এটিকে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘন বলে জানিয়েছে তারা। এবার খেলার খবর। লড়াইয়ে ফিরল বাংলাদেশ। টপ অ্যান্ড টি20 সিরিজের প্রথম জয় তুলে নিল টাইগাররা। সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারিয়েছে নেপালকে। ব্যাটে বলে ছন্দে ছিলেন সোহানরা। টপ অ্যান্ড টি20 সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার 16 আগস্ট নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এ দল, যেখানে 32 রানের কাঙ্ক্ষিত জয় পেয়েছে টাইগাররা। ডারউইনে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশ এ দল, যেখানে জিসান আলমের ব্যাটে ভর করে 6 উইকেটে 186 রান তোলে টাইগাররা। জবাবে নেপালের ইনিংস থামে 7 উইকেটে 154 রানে। বড় পুঁজির ভিত গড়ে দেয় টপ অর্ডার। 13 ওভারে 2 উইকেট হারিয়ে আসে 130 রান। জিসান আলম খেলেন 4 বাউন্ডারি আর 5 ছক, 47 বলে 73 রানের ইনিংস। দারুণ ব্যাট করেন আফিফ। নাইম শেখের সাথে জিসানের উদ্বোধনী জুটি ভাঙে 6.4 ওভারে 62 রানে। দারুণ শুরু করেও নাইম ফেরেন 18 বলে 25 রান করে
12.2 ওভারে ফেরেন জিশান। দলীয় রান তখন 111। 3-এ নেমে থিতু হবার আগেই ফেরেন সাইফ হাসান। আগের ম্যাচে 50 করা এই ব্যাটার 11 বলে 11 করেই রান আউট হন। তবে অন্য পাশ দিয়ে রানের গতি ধরে রাখেন আফিফ। নুরুল হাসান সোহান 11 বলে মাত্র 5 রান করে আউট হন। মাহিদুল 7 বলে 7 ও তোফায়েল করেন 4 বলে 5 রান। তবে আফিফের 23 বলে অপরাজিত 48 রানে এই পুঁজি পায় এ দল। বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ এ দল। 13 ওভারের মধ্যেই নেপালের 6 উইকেট তুলে নেয় বাংলাদেশ। এ দলের বোলারদের মধ্যে টানা 2 বলে 2 উইকেট সহ 3 নেন রাকিবুল হাসান। কুশাল ভুরতেলকে 12 রানে ফিরিয়ে শুরুতে উইকেট এনে দেন হাসান। এরপর আরেক ওপেনার আসিফ শেখকে আউট করেন তোফায়েল। বাহাদুর বাম আউট হয়েছেন রকিবুলের বলে। নেপাল অধিনায়ক রোহিত পাউডেলকে টিকতে দেননি রিপন। এরপর দীপেন্দ্র সিং আইরে 1 রান করে ফেরেন রকিবুলের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে। পরের বলে 0 রানে ফেরেন গুলশাম ঝাকে। ফলে 86 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নেপাল। শেষ দিকে কারান কেসি ফেরেন 6 বলে 6 রান করে। এরপর নেপালকে আর কোনো উইকেট হারাতে দেননি কুশল মাল্লা। তিনি অপরাজিত থাকেন 47 বলে 59 রান করে। আর নান্দান যাদব অপরাজিত ছিলেন 14 রান করে। তবে তাদের এই রান জয়ের জন্য যথেষ্ট হয়নি। বল হাতে রকিবুলের 3 উইকেট ছাড়াও জোড়া উইকেট নেন হাসান মাহমুদ। প্রিয় দর্শক, শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত 8টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।